আজকের আলোচনাটা ঢাকার মাইক্রো ব্র্যান্ড বিপ্লব নিয়ে, মানে ছোট ছোট কিন্তু দারুণ সব ব্র্যান্ড কিভাবে আমাদের রাজধানীর চেহারাটাই পাল্টে দিচ্ছে। চলুন এই গল্পটার ভেতরে ঢোকা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি বলি রিটেল বা কেনাকাটার ভবিষ্যৎটা আর বড় বড় শপিং মলে নেই, বরং সেটা লুকিয়ে আছে ছোট ছোট উদ্যোগে। অবাক হচ্ছেন? কিন্তু ঢাকার বুকে ঠিক এটাই এখন সত্যি হতে চলেছে। তো এই যে মাইক্রো ব্র্যান্ড বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ কথায় এগুলো হলো ছোট ছোট ব্যবসা। এদের ফোকাসটা থাকে একদম ইউনিক বিশেষ কিছু পণ্য তৈরির দিকে। আর এদের আসল শক্তি কোয়ালিটি, কাস্টমাইজেশন, মানে ক্রেতার পছন্দমতো জিনিস বানানো, আর হ্যাঁ, কাস্টমারের সাথে সরাসরি একটা কানেকশন তৈরি করা। আর এটা কিন্তু কোনো কল্পনার গল্প না। বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটা আমাদের এই ঢাকাতেই এই ভবিষ্যৎটা এখন জলযন্ত্র সত্যি। শহরের এই যে কর্মব্যস্ততা, এই যে স্পিরিট, এটাই যেন এসব নতুন নতুন উদ্যোগের আতুরঘর হয়ে উঠেছে। কিন্তু প্রশ্নটা হলো, হাজারটা শহর থাকতে ঢাকায় কেন? মানে এই শহরের মধ্যে এমন কি স্পেশাল আছে যা এই পুচকে ব্র্যান্ডগুলোকে বেড়ে ওঠার জন্য এত দারুণ একটা সুযোগ করে দিচ্ছে? চলেন কারণগুলো একটু খুঁজে দেখি। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা তো চোখের সামনেই, ঢাকার জনসংখ্যা। ভাবা যায় 1,60,00,000-এর বেশি মানুষ, মানে ক্রেতার কোনো অভাবই নেই। এত বড় একটা বাজার, যে কোনো ব্যবসার জন্য এটা তো সোনায় সোহাগা। আর এর সাথে আরেকটা দারুণ ব্যাপার যোগ হয়েছে। এই বিশাল জনসংখ্যার প্রায় 60% হল তরুণ, মানে তাদের বয়স 35-এর নিচে। এই জেনারেশনটা শুধু সংখ্যায় বেশি না, এরা টেক স্যাভি, নতুন কিছু ট্রাই করতে ভালোবাসে, ইউনিক জিনিসের কদর করে। মাইক্রোব্র্যান্ডগুলোর জন্য এর চেয়ে পারফেক্ট অডিয়েন্স আর কী হতে পারে বলুন? তাহলে সব মিলিয়ে ঢাকার এই সাফল্যের রেসিপিটা কি দাঁড়ালো? একদিকে হাই ডিজিটাল অ্যাক্সেস, অন্যদিকে প্রোডাকশনের জন্য একটা শক্তিশালী নেটওয়ার্ক, সাথে আছে শহরের মানুষের বিভিন্ন রকম চাহিদা, আর অবশ্যই এক বিশাল তরুণ আর টেক স্যাভি জনগোষ্ঠী। এই সব কিছু মিলিয়েই কিন্তু এই ছোট ব্র্যান্ডগুলোর জন্য একটা দারুণ মঞ্চ তৈরি হয়েছে। আচ্ছা, ইকোসিস্টেম তো বুঝলাম, কিন্তু এই ব্র্যান্ডগুলোর ঠিক কিভাবে সফল হচ্ছে, তাদের সাকসেসের পেছনে সিক্রেটটা কি? চলেন ওদের প্লেবুকটা একটু উল্টে-পাল্টে দেখি। এদের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো ডিরেক্ট টু কনজিউমার মডেল, মানে সংক্ষেপে D2C। ব্যাপারটা খুব সিম্পল। এখানে কোনো মাঝখানের লোক নেই। প্রোডাকশন হাউস থেকে জিনিসটা তৈরি হচ্ছে, তারপর সোজা সোশ্যাল মিডিয়া বা কোনো পপ আপ স্টোরের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে। একদম সহজ, কিন্তু দারুণ এফেক্টিভ একটা মডেল। আর এটা কিন্তু শুধু কোনো থিওরি নয়, বাস্তব উদাহরণ তো আমাদের চোখের সামনেই আছে। এই ব্র্যান্ডগুলো নিজেদের ইউনিক ফিচারের উপর ফোকাস করেই কিন্তু বাজিমাত করছে। কেউ হয়তো হাতে বানানো ডিজাইন নিয়ে কাজ করছে, কেউ স্থানীয় কারুশিল্পকে তুলে ধরছে, আবার কেউ হয়তো খাঁটি অর্গ্যানিক উপাদান ব্যবহার করছে। প্রত্যেকেই নিজেদের এই বিশেষত্ব দিয়েই কিন্তু সফল হচ্ছে। তাহলে এদের সাফল্যের সিক্রেট সসটা কি? আসলে 4টা জিনিস। 1. এদের প্রোডাক্টগুলো একদম ইউনিক। 2. এদের ব্র্যান্ডিং আর স্টোরি টেলিং খুব শক্তিশালী। 3. এরা স্থানীয় জিনিসপত্র ব্যবহার করে। আর 4. এরা কাস্টমারের সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি করে। মানে এরা শুধু একটা প্রোডাক্ট বেচছে না, সাথে একটা গল্প আর একটা বিশ্বাসও বিক্রি করছে। এটাই ওদেরকে বাকিদের থেকে আলাদা করে দেয়। ঢাকার কমার্সের এই যে বাড়বাড়ন্ত, সেটার কারণটা এই 4টা দেখলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে মার্কেট সাইজ বিশাল, অন্যদিকে কমার্সের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাও বেশ অ্যাডভান্সড, আর সব শেষে আছে ট্যালেন্ট পুল, মানে তরুণ আর টেক স্যাভি একদল কর্মী। এই তিনটের কম্বিনেশনেই ঢাকা কিন্তু কমার্সের মাঠে অপ্রতিরোধ্য। তবে গল্পটা কিন্তু সবসময় এত সুন্দর না। সাফল্যের এই রাস্তাটা কিন্তু একদম ফুলের বিছানা নয়। এই ব্র্যান্ডগুলোকে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জের সাথেও লড়তে হয়। চলুন এবার সেই দিকটা নিয়ে একটু কথা বলা যাক। এই উদ্যোক্তাদের সামনে কিন্তু বাধার পাহাড়। প্রথমত ফান্ডিং বা টাকার অভাব, এরপর আছে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, তার ওপর যোগ হয় নানা রকম নিয়মকানুনের প্যাচ, আর মার্কেটের সাংঘাতিক কম্পিটিশন। সব মিলিয়ে পথ চলাটা বেশ কঠিন। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এত সব চ্যালেঞ্জের মুখেও এরা কিভাবে টিকে থাকছে, কিভাবে নিজেদেরকে চটপটে রাখছে আর এগিয়ে যাচ্ছে? এদের স্ট্র্যাটেজিটা আসলে কি? এখানেই আসে একটা স্মার্ট মুভ। এদের একটা দারুণ কৌশল হল ফার্নিশড লিভিং আর ওয়ার্কিং স্পেস ব্যবহার করা। মানে আগে থেকেই সাজানো গুছানো বাসা বা অফিস। এতে হয় কি, শুরুর দিকের খরচটা অনেক কমে যায় আর প্রোডাক্টিভিটিও বাড়ে। দেখুন, ব্যাপারটা দুই দিক থেকেই উইন উইন। ফার্নিশড বাসাগুলো ছোট টিমের জন্য একদম রেডি, খরচও কম আর পরিবেশটাও আরামদায়ক। আর ফার্নিশড অফিসগুলো, ওগুলো একটা প্রফেশনাল আবহ তৈরি করে, কাজ শুরু করতে দেরি হয় না আর নেটওয়ার্কিংয়ের সুযোগও বাড়ে।
দিন শেষে দুটোই সময় আর টাকা বাঁচায়। তো চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় তো দেখলাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ঢাকার এই যে স্থানীয় সাফল্য, এটা কি তাকে একটা রিজিওনাল হাবে পরিণত করতে পারে? চলুন সেই সম্ভাবনাগুলো নিয়ে কথা বলি। ভবিষ্যতের ট্রেন্ডটা কিন্তু খুবই পরিষ্কার। ধারণা করা হচ্ছে 2035 সাল নাগাদ ঢাকায় স্টার্টআপের সংখ্যা 8,000 ছাড়িয়ে যাবে, আর প্রায় 95%রও বেশি মানুষের কাছে ডিজিটাল অ্যাক্সেস থাকবে। একবার ভাবুন, এর মানে কি? এর মানে হল হাজার হাজার নতুন উদ্যোগ, আরও অনেক কাজের সুযোগ। এক কথায় একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তনের ঢেউ আসছে। ঢাকার ভবিষ্যৎটা ঠিক এমনই, অনেক সম্ভাবনাময় আর বহুমাত্রিক। এটা শুধু একটা শহরের সাফল্যের গল্প হয়ে থাকবে না, বরং এটা একটা গ্লোবাল হাব হয়ে ওঠার স্বপ্ন, যেখানে প্রযুক্তি, আন্তর্জাতিক বাজার আর পরিবেশ বান্ধব পণ্য সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর ভবিষ্যতের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে কয়েকটা জিনিস, যেমন এআই, ভিআরের মতো প্রযুক্তিগুলো কাস্টমারদের জন্য একদম নতুন ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করবে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং বাড়লে আরও উদ্যোগ সামনে আসবে, আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়বে, আর অবশ্যই পরিবেশবান্ধব বা সাস্টেইনেবল পণ্যের চাহিদা তো দিন দিন বাড়ছেই। সুতরাং সব মিলিয়ে বলা যায় 2035 সাল নাগাদ ঢাকা কিন্তু দক্ষিণ এশিয়ার মাইক্রো প্রোডাক্ট হাব বা ক্ষুদ্র পণ্যের এক দারুণ কেন্দ্রে পরিণত হওয়ার জন্য পুরোপুরি তৈরি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা কথা প্রচলিত আছে যে পরবর্তী গ্লোবাল ট্রেন্ডটা হয়তো সিলিকন ভ্যালির কোনো গ্যারেজ থেকে আসবে না, বরং সেটা আসতে পারে ঢাকারই কোনো ওয়ার্কশপ থেকে। আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ পরিবর্তনের দিকে বিশ্বের নজর আদৌ আছে কি?